সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন একটি অদ্ভুত কৌশলগত সংকট তৈরি করেছে। একদিকে মার্কিন ইহুদিবাদী অক্ষশক্তি তাদের প্রযুক্তিগত শক্তি এবং নির্বিচার হামলার মাধ্যমে যুদ্ধে জিততে চাইছে, অন্যদিকে তারা এই অঞ্চলের ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে প্রায় অন্ধ। ফলে তাদের যুদ্ধ কৌশলের সাফল্য নিয়ে সন্দেহ তীব্র রূপ নিয়েছে। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে হাজার হাজার লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক স্থাপনা, অবকাঠামো এবং কমান্ড স্ট্রাকচার। সন্দেহ নেই এই হামলায় সামরিক স্থাপনার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আকাশে যুক্তরাষ্ট্র আধিপত্য বজায় রেখেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী বিরতিহীন হামলার মাধ্যমে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। এরপরও এই সামরিক বা কৌশলগত অর্জন রাজনৈতিক সাফল্যে রূপান্তর করা সম্ভব হয়নি। এই আগ্রাসনের মূল লক্ষ্য অর্জন এখনও রয়ে গেছে অধরা। ফলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে জয়ী হয়েও কৌশলগত লড়াইয়ে ক্রমাগত হেরে যাচ্ছে। অসম যুদ্ধে বা বিজয়ের মাপকাঠি হল সামরিক শক্তি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণকারীর রাজনৈতিক লক্ষ্য মেনে নিতে বাধ্য করতে পারছে কিনা। সেই মানদণ্ডে মার্কিন ও ইহুদিবাদী প্রচারণা ইতিমধ্যেই গুরুতর সীমাবদ্ধতার মুখে পড়েছে। এই কৌশলগত যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহ পার করেছে, যাতে প্রমাণ হয় এই যুদ্ধ নিয়ে আক্রমণকারী পক্ষ গভীর কৌশলগত অচলাবস্থার মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই তিন পক্ষের সংঘাত কিভাবে শেষ হওয়া উচিত তা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি রয়েছে। ইরান তার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তেহরান মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। হামলার মধ্য দিয়ে তারা কোনো আলোচনায় বসতেও রাজি নয়। তারা জোর দিয়ে বলছে, যে কোনো কূটনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই আগ্রাসন বন্ধ করতে হবে। ইরানি কর্মকর্তাদের মতে, যে কোনো চুক্তির জন্য নিষেধাজ্ঞার অবসান, যুদ্ধের ক্ষতিপূরণ, ইরানের অধিকারের স্বীকৃতি এবং ভবিষ্যতে হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্যারান্টি প্রয়োজন। ইরান আরও ইঙ্গিত দিয়েছে, তারা দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত এবং দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় খরচ বহন করতে রাজি। অন্যদিকে ইসরায়েল একটি চরমপন্থী অবস্থান গ্রহণ করেছে। ইসরায়েলের কর্মকর্তারা ঘোষণা করেছেন, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান কোনো ধরনের সময়সীমা ছাড়াই চলবে, যার মধ্যে রয়েছে ইরানের শক্তিকে নিঃশেষ করা এবং সম্ভবত ইরানের রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটানো। ইরান ও ইসরায়েলের অবস্থান অত্যন্ত স্পষ্ট হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে অস্পষ্ট। এই যুদ্ধ নিয়ে দেশটির সুসংহত কৌশলের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ওয়াশিংটন জেনে শুনেই ইসরায়েলি ইচ্ছা পূরণের জন্য এই সংঘাতের দিকে পা বাড়িয়েছে। তার স্বীকারোক্তির মাধ্যমে ইহুদিবাদী স্বার্থের কাছে মার্কিন নীতির দাসত্বের প্রমাণ মিলেছে। ট্রাম্প প্রশাসনের কথাবার্তার মধ্যে অসংলগ্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। কখনো তিনি আত্মসমর্পণের দাবি করছেন, আবার কখনো ইরানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির আহ্বান জানাচ্ছেন, আবার কখনো কখনো আলোচনার প্রস্তাব দিচ্ছেন। এসব পরস্পর বিরোধী অবস্থান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, ইরানের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের গভীর অজ্ঞতা রয়েছে। সবচেয়ে বড় কথা, ওয়াশিংটন বিজয়ের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছে। একটি স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য ছাড়া এই আগ্রাসন চালানো হয়েছে, ফলে কৌশলগত সমাধান ছাড়া দীর্ঘস্থায়ী এক উত্তেজনা সৃষ্টি করছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ হওয়ার মূল কারণ হল যুদ্ধ শুরু করার লক্ষ্যের মধ্যে কোনো মিল নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য অনুসরণ করছে। তাদের কৌশল হল মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী আধিপত্যের পথে প্রধান বাধা হিসেবে ইরানকে সরিয়ে দেয়া। এই লক্ষ্য অর্জনের জন্য হয় ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন ঘটাতে হবে, অথবা আঞ্চলিক প্রভাব বিস্তারের সক্ষমতা নষ্ট করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যের বিপরীতে ইরানের লক্ষ্য অনেক সহজ। সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা ইরানের লক্ষ্য নয়, তার প্রয়োজন নেই। এমনকি
এই মুহূর্তে ইসরায়েলের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করারও প্রয়োজন নেই। ইরানের প্রয়োজন শুধু টিকে থাকা। ইরান যদি রাষ্ট্র হিসেবে অক্ষত থাকে, রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণ বজায় থাকে, তাহলে ইরান বিজয়ের দিকে এগিয়ে যাবে। ইরানের আঞ্চলিক মিত্ররা যদি সক্রিয় থাকে, তাহলে এই আগ্রাসনের প্রাথমিক রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ বলে গণ্য হবে। এই ধরনের অসম দ্বন্দ্বে যার লক্ষ্য সহজ, কৌশলগত সুবিধা সাধারণত তার পক্ষে যায়। মনে রাখতে হবে, গাজায় চলমান আগ্রাসন বৃহত্তর এই সংঘাতের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে। অনেকের কাছেই ইরানের সাথে এই সংঘাত ফিলিস্তিন ইস্যু থেকে আলাদা কিছু নয়। গাজায় ইহুদিবাদী শাসন গোষ্ঠীর চলমান অভিযান এই ধারণা বদ্ধমূল করেছে। এই আঞ্চলিক সংঘাত কোনো বিচ্ছিন্ন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি একটি ঐতিহাসিক অবিচারের বিরুদ্ধে লড়াই। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক পরিকল্পনায় ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। তাদের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। যতক্ষণ গাজা একটি সক্রিয় ফ্রন্ট হিসেবে থাকবে, ততক্ষণ ইসরায়েল ও তার পূর্ণ সামরিক শক্তি অন্য কোথাও ব্যবহার করতে পারবে না। তাই গাজা কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি রাজনৈতিক প্রতীক, যা আঞ্চলিক ও বিশ্ব জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। ইরানের কৌশলগত শক্তি আরও বৃদ্ধি পেয়েছে রেজিস্ট্যান্স নেটওয়ার্ক বা প্রতিরোধ অক্ষের মাধ্যমে, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, ইরাকি প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি। এই প্রতিটি শক্তির ক্ষমতা রয়েছে ইসরায়েলি এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রন্ট খোলার। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই আগ্রাসন একটি গভীর কৌশলগত দ্বিধা তৈরি করেছে। ইতোমধ্যে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। এর ফলে হিসাবে ইরান ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোগুলো টার্গেট হয়েছে। এতে জ্বালানি বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা যুদ্ধে মার্কিন বাহিনীর অংশগ্রহণ নিয়ে বিপদ তৈরি করবে। আবার পিছু হটলে তা আগ্রাসনের ব্যর্থতা হিসেবে গণ্য হবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অব্যাহত হামলার কারণে মার্কিন ও ন্যাটো সেনাদের সরিয়ে নিতে হয়েছে, যা ট্রাম্পের জন্য ভালো কোনো খবর নয়। ইতিমধ্যে ট্রাম্প ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েল এই যুদ্ধে গভীর কাঠামোগত সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তাদের সামরিক মতবাদের সাফল্য দ্রুত এবং চূড়ান্ত বিজয়ের উপর নির্ভর করে। ভৌগোলিকভাবে আয়তনে ছোট এবং ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধ ইসরায়েলের জন্য বিপজ্জনক। ইতিমধ্যে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, দেশটির নাগরিকরা তা মেনে নিতে পারছেন না। আবার অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। এর বিপরীতে ইরান আয়তনে বিশাল এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীভূত। ইরানের কৌশল হল ধৈর্য এবং সহনশীলতা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সামনে খুব কম বিকল্প রয়েছে। ট্রাম্প ইরানের সক্ষমতা ধ্বংস হয়েছে দাবি করে একটি সম্মানজনক প্রস্থানের চেষ্টা করতে পারেন, যা হবে বিজয়ের মিথ্যা দাবি। আরেকটি হলো দীর্ঘমেয়াদী যুদ্ধের পথ বেছে নেয়া। এটি হতে যাচ্ছে সবচেয়ে সম্ভাব্য পথ। এতে ইরান ধৈর্য ও সহনশীলতা দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপে রাখবে। এতে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। এমনকি পরাজয়ের মুখে ইসরায়েল তাদের স্যাংশন অপশন বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের চরম আত্মঘাতী পথ বেছে নিতে পারে, যা হবে বৈশ্বিক ব্যবস্থার চূড়ান্ত নৈতিক পরাজয়। এই সংঘাতে সাফল্য আসবে কোন পক্ষ বেশি ধ্বংস করতে পারে তার উপর নয়, বরং কোন পক্ষ বেশি কষ্ট সহ্য করতে পারে তার উপর। ইরানের জন্য টিকে থাকাই হলো জয়। আর ইরান যদি টিকে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী আধিপত্য এবং মার্কিন জবরদস্তিমূলক কর্তৃত্বের অবসান শুরু হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।